এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। একটা আধুনিক হাইটেক অফিস বিল্ডিং, চারদিকে কাঁচের দেয়ালে মোড়া, বিশাল কার্পেটেড ফ্লোর। কাঁচের জানালার বাইরে শহরের জৌলুস ঝলমল করছে। একটা বিলাসবহুল অফিস রুম, একপাশে শব্দহীন এসি চলছে। বিশাল বড় ডেস্কের অপর পাশে ফারহান চৌধুরী বসে আছে। তার সামনে ডেস্কে রয়েছে ল্যাপটপ, বিভিন্ন কাগজপত্র এবং বড় একটা ডিজিটাল স্ক্রিন। চলছে স্টক মার্কেটের আপডেট। টপ বিলিয়নিয়ার বিজনেসম্যান করিম চৌধুরীর একমাত্র ছেলে ফারহান চৌধুরী, অর্থবিত্তের মাঝে বড় হওয়া একটা রিচ কিড যাকে বলে। জীবনে যে কখনো অভাব দেখেনি, না চাইতে যার জীবনে হাজির হয়েছে সব কিছু। ফারহান চুপচাপ তার ডেস্কে বসেছিল, কি যেন ভাবছে সে। তখন দরজা খুলে ঢুকে। বস, আজকের মিটিং রিপোর্ট আমি মেইল করে দিয়েছি, আর এই যে আজকের কোম্পানি টার্নওভার রিপোর্ট। ধন্যবাদ আকাশ। পেপারসগুলো রাখো ওখানে টেবিলের উপরে। আকাশ নীরবে কাগজ রেখে দেয়। কিছুক্ষণ নীরবতা। ফারহান জানলার দিকে তাকিয়ে থাকে। বাইরে আকাশে সাদা মেঘ ভাসছে। আকাশ ফারহানের জন্য কাজ করে তার অফিসে, কিন্তু তারা আবার ছোটবেলা থেকে বন্ধু। একসাথে স্কুল, কলেজ, ভার্সিটির গণ্ডি কাটিয়ে এখনও অবধি আকাশ ফারহানের সাথে আছে। সত্যি বলতে আকাশ বাদে ফারহানের কোনো বন্ধু নেই। তুই ঠিক আছিস ফারহান? আকাশ, তুই তো জানিস টাকার পাহাড়ের উপর বসেও মনে হয় যেন আমি শূন্য। কি বলছিস? তুই যে এখন বিশ্বের টপ বিলিয়নারদের একজন, তোর বাবার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তুই। কি নেই তোর? যা চাস তাই পেয়ে যাচ্ছিস সবসময়। কিন্তু বলতো আকাশ, এই সাফল্যের পেছনে আছে কি? একটাও তো নিজের মানুষ নেই। সবার মুখে হাসি, কিন্তু চোখে লোভ। সবাই তো শুধু চায় কিছু না কিছু আমার দেখে। কেউ হয়তো টাকা, কেউ হয়তো ক্ষমতা। সেটা তুই ঠিক বলেছিস। সবাই চাটুকার, কেউ তোর পাশে দাঁড়ায়নি আসল বন্ধু হয়ে। সবাই তোকে মানিয়ে চলে তোর টাকার লোভেই। আমার বাবা করিম চৌধুরী, উনি আমাদের পরিবারের নাম দাম ব্যবসা সব কিছু গড়ে তুলেছেন। আমি শুধু উত্তরাধিকারী। কিন্তু কখনো কি আমি নিজের ইচ্ছায় কিছু করেছি? কোনো সম্পর্ক গড়েছি? তুই তো অনেক কিছু করতে পারিস ভাই, কিন্তু তোর সময়েরই অভাব। এই সাম্রাজ্য চালাতে চালাতে তুই নিজের মানুষ খুঁজতেই পারিসনি। আকাশ, তোকে বলি আমার মনের একটা ভাবনা। আচ্ছা, আমি এসব কিছু ছেড়ে যদি একটা সাধারণ মানুষ হই, ভাড়া বাসায় থাকি, পাবলিক ট্রান্সপোর্টে চলি, সাধারণ খাবার খাই, তাহলে কি আমি একটু শান্তি পাবো? আমার জীবনটা কি একটু আনন্দের হবে? তুই পাগল হয়েছিস নাকি? কি বলছিস এসব? পাগল না, বাস্তবতা বুঝতে চাই। এই বিলাসী জীবনটা আমার জন্য নয়। আমার মনে হয় আমি একটা সাধারণ ছেলের জীবন চাই। তুই কি চাচ্ছিস এই সাম্রাজ্য ছেড়ে দিয়ে একটা ছোট্ট জীবন শুরু করবি? হ্যাঁ, আমি আমার পরিচয় লুকিয়ে অন্যভাবে জীবন শুরু করব। না টাকার অহংকার, না প্রভাব, শুধু একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই। কিন্তু ভাই, তোর বাবা রেগে যাবে। এই পরিকল্পনা শুনে তিনি অগ্নিশর্মা হয়ে যাবে। আমি জানি, কিন্তু এটাই আমার সিদ্ধান্ত। আমি বাবার সাথে কথা বলবো। যাই করবি ভেবে করিস, অনেক কিছু যুক্ত আছে এখানে বন্ধু। ফারহান আকাশের কথার উত্তর না দিয়ে তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জানলার দিকে তাকায়। বাইরে শহরের আলো ঝলমলে দৃশ্য, কিন্তু তার চোখে এক গভীর বিষণ্ণতা। প্রধানমন্ত্রীর রাজকীয় বাড়ি, শহরের অভিজাত এলাকায়। বিশাল প্রাসাদ সদৃশ এক বাড়ি। বাড়ির সামনে পানির বিশাল ফোয়ারা, মার্বেলের ফ্লোর, দামি দামি সব গাড়িতে ঝলমল করছে সব কিছু। ভেতরে এক বিশাল লিভিং রুম, যেখানে বসে আছে সুমি, প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে। সুমির এক হাতে ফোন, অন্য হাতে ফ্যাশন ম্যাগাজিন। সুমি এক অসম্ভব অহংকারী মেয়ে। নিজেকে সে সব কিছুর ঊর্ধ্বে মনে করে। সবাইকে সে তার পায়ের তলায় রাখতে চায়। তার মতে সে বাদে সবাই তুচ্ছ। মানুষকে সে মানুষ গণ্য করে না একদমই। ফোনে কথা বলছে। নারিয়া, এই জুতোটা আমার পছন্দ না। লুইস ভিটনের নতুন কালেকশন এনেছে না, কাল দুটো এনে দেখিও তো আমাকে। আর বলো তোমার পার্সোনাল শপারকে যেন আজ সন্ধ্যায় কিছু রেয়ার জুয়েলারি আনায়। একপাশে দাঁড়িয়ে আছে বাসার পরিচারিকা, চুপচাপ চায়ের কাপ ধরেছে। সুমি এক চুমুক দিয়ে মুখ বাঁকায়। এই কি চা বানাও? দুধের গন্ধে মনে হচ্ছে যেন গোয়াল ঘরে বসে আছি। ছি। ম্যাডাম, আমি আবার বানিয়ে দেই? না, দরকার নেই। তুমি বরং গেটের বাইরে গিয়ে দাঁড়াও, না হলে মেজাজটা খারাপ হয়ে যাবে। কাজের মেয়ে ভয়ে বের হয়েছে। তখন সুমির ড্রাইভার চুপচাপ রুমে এসে ঢোকে। সুমি তার দিকে তাকায়। আজ সকালও তুমি গাড়ি ঠিকভাবে পার্ক করতে পারোনি?
তোমার ডান বাম বোঝার জ্ঞানও নেই। মাফ করবেন ম্যাডাম, একটু জায়গা কম ছিল। ফালতু যুক্তি দিও না। আজ থেকে তুমি আর আমাদের গাড়ি চালাবে না, চাকরি শেষ। ম্যাডাম, আমি আমার পরিবার। আমি দাতব্য সংস্থা চালাই না, এসব মরা কান্না আমাকে দেখাবে না। কাজ করতে পারবে না, তাই চাকরিও থাকবে না। যাও, বেরিয়ে যাও, যত সব গাধা নিয়ে ভরে গিয়েছে চারপাশটা। ড্রাইভার চুপচাপ সরে যায়। সুমি উঠে গিয়ে জানলা দিয়ে বাগানে তাকায়। সেখানকার ফুল নষ্ট হয়ে গেছে, কিছু শুকিয়ে পড়েছে। পাশে থাকা মালি ভয়ে দূরে দাঁড়িয়ে। এই মালির বাচ্চা, তুমি এই বাগানের কি হাল করেছো? এগুলো তো শুকিয়ে মরে গেছে। ম্যাডাম, গত সপ্তাহে সার দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি বলেছিলেন পানি দিলেই চলবে। চুপ করো। এই বাগান তোমার মায়ের সম্পত্তি না যে যা খুশি করবে। নিজের কাজ করতে পারো না, আবার আমাকে দোষ দিচ্ছ। তোমার তো সাহস কম না। আজই তোমার চাকরি শেষ, বেরিয়ে যাও এখান থেকে। মালি মাথা নিচু করে সরে যায়। ঠিক তখনই সুমির বাবা দেশের প্রধানমন্ত্রী সাহেব ঘরে ঢোকেন। তার মুখে হালকা হাসি। কি হচ্ছে আমার রাজকন্যা? বাবা, তুমি আসলে? দেখো না বাবা, একজনও কাজ করতে পারে না ঠিক মতো। সব কিছু কি আমি দেখতে পারি বলো? আমি তো শুনলাম তুমি আবার একদিনে 3 জনকে চাকরি থেকে বের করে দিয়েছো। ও বাবা, ওরা তো তাদের কাজ ঠিকমতো করতেই পারেনি, তাই ছাঁটাই করেছি। আর আমি তো তোমার প্রিন্সেস, আমি কি ভুল করতে পারি? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তোমার জন্য সবই ঠিক আছে। বলো, কি চাও আজ? বাবা, আমার একটা প্রিয় শপিং স্পট আছে না, ওদের নতুন কালেকশন এসেছে। একটু শপিং করতে হবে, একটু বেশি খরচ করতে হবে। টাকা কি কোনো ব্যাপার সোনা? তোমার চাহিদাই আমার খুশি। বাবা তার কার্ড বের করে দেন। সুমি খুশিতে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ে। আমি জানতাম তুমি হলে পৃথিবীর সেরা বাবা। শুধু একটা অনুরোধ, শুধু একটু মানুষকে সম্মান করতে শেখো মা। সবাই আমাদের মতো সৌভাগ্যবান না। ওরা আমার লেভেলের না বাবা, আমি তো কেবল বাস্তব বলছি। বাবা কিছু না বলে মাথা নেড়ে বের হয়ে যান। সুমি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, ঠোঁটে লিপস্টিক ঠিক করে। তার চোখে আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসের আড়ালে এক প্রচণ্ড অহংকার, যা সময়ের সঙ্গে কিভাবে ভাঙবে তা এখনও অজানা। আগের দিনের সন্ধ্যা। ফারহান তার বিশাল অফিসের কেবিনে বসে। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, জানলার কাছে লাল কমলা আলো পড়ছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে। হাই, তুই সারাদিন চুপচাপ, আবার কিছু ভাবছিস তাই না? আকাশ, আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আর পিছিয়ে যাব না। আবার কি সিদ্ধান্ত? আমি এই কোটিপতির জীবন থেকে বের হতে চাই। আমি সাধারণ মানুষের জীবন চাই, যেখানে কেউ আমাকে বস না বলে শুধু ফারহান বলে ডাকবে। কেউ টাকা দেখে বন্ধুত্ব করবে না। তুই কি পাগলামি ছাড়বি না ভাই? এত কিছু ছেড়ে দিতে চাচ্ছিস? এত বড় এম্পায়ার, এই আলিশান জীবন, তোর হাতে কোটি কোটি টাকার রেসপন্সিবিলিটি। আমি জানি আকাশ, কিন্তু এসব দিয়ে কি শান্তি পাওয়া যায়? একটা সহজ জীবন, একটা ছোটো বাসা, একটা সাধারণ ক্লাসরুম, কিছু সাধারণ বন্ধুত্ব, ওই জীবনই তো চেয়েছি সবসময়। কিন্তু তুই কোথায় যাবি, কিভাবে করবি? আমি নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমার পরিচয় লুকিয়ে। কেউ জানবে না আমি কে, শুধু একজন সাধারণ ছাত্র। তুই আমার সাথে আসবি? তোকে ছাড়া যাবো কোথায়? কিন্তু তোর বাবা? ওটাই এখন সবচেয়ে কঠিন, তাকে রাজি করানো। করিম চৌধুরীর প্রাসাদ সদৃশ বাড়ি। ডাইনিং টেবিলে ফারহান ও করিম চৌধুরী খাবার খাচ্ছেন। মাঝে মধ্যে চোখাচোখি হলেও কেউ কিছু বলছে না। অবশেষে ফারহান মুখ খোলে। বাবা, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই আবার, কিন্তু পরিচয় লুকিয়ে। আমি চাই না কেউ জানুক আমি তোমার ছেলে। কি বলছো তুমি? তুমি আবার ভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করবে মানে? তাও নিজের পরিচয়ে লুকিয়ে? তুমি পুরো বিশাল এক সাম্রাজ্য চালাচ্ছ, কিছুর অভাব নেই তোমার। তাহলে আর এখন হুট করে ছাত্র হতে যাচ্ছ কেন? হ্যাঁ আমি জানি বাবা, এটাই খুবই শকিং একটা খবর তোমার জন্য। তবে আমি নিজের জীবন নিজের মতো করে অনুভব করতে চাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা চাই। এত বছর ধরে আমি তোমাকে তৈরি করেছি ব্যবসা সামলানোর জন্য, তুমি এখন সব ছেড়ে পালাবে? পালাতে নয় বাবা, বুঝতে চাই জীবন কিভাবে চলে বাস্তব জগতে। কোটিপতির ছেলের লেভেল নিয়ে যে বন্ধুত্ব হয় সেটা বন্ধুত্ব নয়। এই সিদ্ধান্ত যদি নাও তাহলে সব কিছু তোমার দায়িত্ব থেকে সরিয়ে নিচ্ছি। এরপর কিছু হলে আর আমার উপর দোষ দিও না। ঠিক আছে বাবা, আমি শুধু একটা সুযোগ চাই। জানি তুমি তোমার মায়ের মতো জেদি,
করো যা খুশি, এরপর কী হবে সেটার জন্য রেডি থেকো। এই পৃথিবী এত সহজ নয়। তুমি যত গ্ল্যামার্স জীবন পেয়েছো, বাইরের পৃথিবী সেটা নয়। সেখানে পদে পদে তোমাকে কি কি সহ্য করতে হবে তোমার আইডিয়াও নেই। আমি জানি বাবা, আমি সেটির জন্য প্রস্তুত। করিম চৌধুরী আর কিছু না বলে ফারহানের দিকে তাকিয়ে মাথা নাড়ে। ফারহান ও আকাশ ব্যাগ গোছাচ্ছে। ব্র্যান্ডেড পোশাক নয়, সাধারণ প্যান্ট শার্ট নিয়েছে তারা। ব্যাগে শুধু কয়েকটা বই, নোটবুক আর অল্প কিছু কাপড়। আকাশ হালকা হেসে তাকায়। সত্যি ভাই, বিশ্বাসই হচ্ছে না তুই ফারহান চৌধুরী। একদম অন্য মানুষ লাগছে। এখন থেকে আমি শুধু একজন সাধারণ ছাত্র। ফারহান আর আকাশ ইউনিভার্সিটির সামনে। ফারহান ও আকাশ হাতের ব্যাগ নিয়ে ক্যাম্পাসে ঢুকছে। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়। কেউ তাদের চেনে না, কেউ জানে না কেই এ ছেলেটি। ফারহান যেন এক নতুন জীবন শুরু করলো। ইউনিভার্সিটির একটা হোস্টেল রুম। রুমটা মাঝারি আকারের, 4 জনে থাকার জায়গা। সাধারণ কাঠের খাট, পুরনো আলমারি, একটা ছোট টেবিল আর জানালার পাশে একটা ভাঙা চেয়ার। ফারহান ব্যাগ নামিয়ে রাখে। আকাশ চোখ বড় করে চারপাশ দেখে। ভাই, এ কেমন রুম রে? এতটা ছোট? তোর তো ঘরের সিঙ্গেল ওয়াশরুমই এর চেয়ে বড়। হ্যাঁ, কিন্তু আমি তো সাধারণ জীবন চাইছিলাম। এটাই আসল অভিজ্ঞতা। তুই তো রাজপুত্র, এখানে কিভাবে থাকবি? আকাশ, সত্যিকারের জীবন এভাবেই বোঝা যায়। আমি ঠিক আছি। রুমে আরেকজন ঢোকে। ছিপছিপে গরম, ছিপছিপে গায়ের রং। সে হলো পলাশ। চোখে চশমা, বই হাতে। তার পেছনে আরেকজন চটপটে হাসি খুশি ছেলে অর্ক। তারা রুমমেট। হ্যালো, তোমরা নতুন মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আমরা আজই জয়েন করলাম। আমি আকাশ আর এই ফারহান। ওয়েলকাম ওয়েলকাম। আমাদের রুমে নতুন প্রাণ আসলো। একসাথে ঝামেলা, মজা, খাওয়া দাওয়া, আড্ডা সব হবে তাহলে। খেয়াল রাখো, রুমের ফ্যান চললে সাউন্ড দেয়, আর লাইটও মাঝে মাঝে প্লাস মারে। দোস্ত, এই রুমে তো রাজকীয় শরীর মানিয়ে নিচ্ছে দেখে অবাক হচ্ছি। অভিজ্ঞতা জমানো শুরু করলাম আকাশ, দেখা যাক কেমন চলে সব। পরদিন সকালে ইউনিভার্সিটির ক্লাস শুরু হবে। রাতে সবাই মিলে হলের খাবার খেতে বসেছে। খেতে খেতে সবাই গল্প করছিল। একটা টিনের থালায় সাদা ভাত, সামান্য তরকারি। ফারহান খাচ্ছে, আকাশ নাক সিটকায়। ভাই, এ খাবার তুই খাচ্ছিস কিভাবে? এ তো খাওয়ার মতো না। আমার কোনো সমস্যা নেই, এই খাবারই হাজারো ছাত্র প্রতিদিন খাচ্ছে। আমি এভাবেই বুঝতে চাই জীবন কেমন। ক্লাস বিল্ডিংয়ের করিডোর। ফারহান ও আকাশ কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে করিডোরের কোণ ঘুরতে তীব্রভাবে ধাক্কা লাগে ফারহানের একটা মানুষের সাথে। ফারহান আর সুমির মুখোমুখি সংঘর্ষ, তাদের প্রথম দেখা। ফারহান সামলাতে পারেনি, তার হাত থেকে বই পড়ে যায়। সুমি রেগে ওঠে। এই কি রে, অন্ধ নাকি? চোখ দিয়ে দেখে চলতে পারিস না? সরি, আমি খেয়াল করিনি। সরি বললে কি সব ঠিক হয়ে যাবে নাকি? কাপড়টা দেখেছিস, দাগ লাগিয়ে দিলি। এটা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন। ভাই চুপ করে থাক, এই মেয়ে দেখেই বোঝা যাচ্ছে ঝামেলা করবে। আমি দুঃখিত, সত্যি ইচ্ছাকৃত হয়নি। এই তোদের দেখেই বোঝা যায় কোন লেভেলের ছাত্র, কেমনভাবে হাঁটতে হয় এটাও জানিস না। এই সময় সুমির বন্ধুদের দল আসে। রাসেল, মিন্টু, শফিক সহ কয়েকজন চটপটে ছেলে। তারা সুমির পাশে দাঁড়িয়ে যায়। কি হয়েছে সুমি? এই ছেলে আমার সাথে ধাক্কা খেয়েছে, কাপড় নষ্ট করে দিয়েছে পুরো আমার। কিরে, তোর সাহস আসে কই থেকে এমন করার? মেয়ে দেখলেই খালি গায়ে পড়তে মন চায়। জানিস কেউ প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সুমি। আমি তো বললাম এটা ইচ্ছাকৃত হয়নি। মুখ বন্ধ রাখ, তোকে শিখিয়ে দিতে হবে কিভাবে চলতে হয়। রাসেল এগিয়ে এসে ধাক্কা মারে ফারহানকে। ফারহান পড়ে যায়। মিন্টু তখন আরেক দিক থেকে ঘুষি চালায়। কি করছো? ওকে মারছো কেন? আকাশ দৌড়ে গিয়ে ফারহানকে টেনে তোলে। আকাশ, কোনো সমস্যা নেই। না ভাই, এবার একটু বেশি হয়ে গেল। এরা তো এমনই ছোট লোক লেভেলের মানুষ, কই থেকে যে আসে এরা এসব জায়গায়। মুডটাই নষ্ট করে দিল সকাল সকাল। এই শর্ত নোংরাগুলো। রাসেল, মিন্টু ও অন্যরা হেসে চলে যায়। ফারহান পেছনে তাকিয়ে একবার সুমিকে দেখে। তার চোখে বিস্ময়, কিছুটা অভিমান আর কিছুটা আগ্রহ। একটা মানুষের কিসের এত অহংকার? তবে মেয়েটা যদি জানতো ফারহানের পরিচয়টা। ভাই, এত সহ্য করলি, কিছুই বললো না। এরা তোকে কতটা মারলো? শুধু তোর পরিচয়টা পেলে এদের অবস্থা খারাপ হয়ে যেত। আকাশ, এই অভিজ্ঞতাই তো চেয়েছিলাম। সাধারণ মানুষ হিসাবে নিজেকে দেখা, এরকম বাস্তব পরিস্থিতি তো জীবন। আমার পরিচয় দিলে তারা আমাকে ধরার সাহস পেত না, কিন্তু একটা সাধারণ মানুষের সাথে তাদের ব্যবহারটা কিন্তু এমনই।
ফারহান হলে ফিরে আসে। এরপর সে রুমে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে। একটা সাধারণ যুবকের মুখ, যার চোখে অভিজ্ঞতা, ধৈর্য আর ভবিষ্যতের জন্য প্রস্তুত। এক অন্যরকম আগ্রহ তার চোখে মুখে। ফারহান ভার্সিটিতে তার নতুন জীবনে মানিয়ে নিতে খুবই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে একে একে তার ক্লাস, হল, বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করার পাশাপাশি পড়াশোনাতেও অসাধারণ মনোযোগী হয়ে ওঠে। প্রথম দিন থেকে সে জানিয়ে দেয় তার জীবন আর আগের মতো নয় এবং সে এখানে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। শুরুর দিকে কিছুটা বিচলিত হলেও ধীরে ধীরে সব কিছু তার জন্য সহজ হতে থাকে। এখন সে নতুন জগতের এক বড় অংশ হয়ে উঠতে চায়, যেখানে কোনো ধরনের প্রভাব বা বংশের গৌরব নয়, বরং তার নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমই তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সে প্রতিদিন নিয়মিত ক্লাসে যায়, সঠিকভাবে সময় মানে, পড়াশোনা করে এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার কঠোর পরিশ্রমের ফলও মিলতে থাকে। একদিন ক্লাসের শেষে প্রফেসর হাসান রেজা তাকে ডেকে বললেন, ফারহান, তুমি যে কাজগুলো করেছো তা আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি দেখছি তোমার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে, যা তোমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার অধ্যবসায় এবং পরিশ্রম দেখে আমি ভীষণ খুশি। ফারহান একটু হাসল। তার মুখে অল্প কিছু লজ্জা ছিল, তবে এটা ছিল সুখের অনুভূতি। ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করছি, তবে এটা শুধুমাত্র শুরু। আমাকে আরও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু এখনও আমার জানা বাকি। আমাকে সাহায্য করবেন? অবশ্যই ফারহান, তুমি অবশ্যই পারবে। তোমার মাঝে সে যোগ্যতা আছে। তুমি তোমার মতো চালিয়ে যাও। তোমার কোনো দরকার হলে আমার কাছে এসো। প্রফেসর হাসান রেজা ফারহানের কাজের প্রশংসা করে, ফারহানের মনোবল আরও শক্ত করে দেন। তার শিক্ষক যেন ফারহানের প্রেরণার নতুন উৎস হয়ে ওঠে। প্রফেসর রেজা তাকে যে সাফল্য দেখাচ্ছিলেন তা আসলে ফারহানকে আরও উদ্দীপিত করেছিল। তবে সে জানে যে এই শিক্ষার ফল কেবল তার একাডেমিক জীবনে সীমাবদ্ধ নয়, তাকে তার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনার জন্য নিজের মনের শক্তি বাড়াতে হবে। এদিকে আকাশও ফারহানের সফলতার জন্য বেশ আনন্দিত। তার বন্ধু ফারহান যেভাবে দিন দিন সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে তা দেখে সে খুবই গর্বিত। আকাশের মধ্যে কিছুটা উদ্বেগ ছিল, কারণ সে জানত সুমি আর তার দল তার বন্ধুকে পাত্তা দিচ্ছে না এবং তার ক্ষতি করতে পেছনে পড়ে আছে। তবে ফারহান এসব চিন্তা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল না। সে জানত সুমি আর তার বন্ধুদের কী মনে হচ্ছে তা কোনো বিষয় নয়, তার নিজস্ব জীবনটাই এখন সব কিছু। তবে এইদিকে সুমি আর তার বন্ধুদের কাছে ফারহান এখনও একটা বিরক্তির বিষয়। সুমি তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে ফারহানকে র্যাগ দিতে চায় এবং তার নাম খারাপ করতে চায়। সুমি ও তার দল এটাকে বেশ উপভোগ্য মনে করত। তারা ফারহানকে নিয়ে গুজব তৈরি করে, তার মেধা নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। তারা এমনকি তার বন্ধুদেরও বিপদে ফেলতে শুরু করে। প্রথমে সুমি তার বন্ধুদের বলেছিল যে ফারহান কিছুই জানে না এবং সে শুধু গোপনে বড় লোকদের ছেলেদের মতন নিজের নাম তৈরি করতে চায়। এই ফারহান ছেলে কি অসহ্যকর, ঠিক একটা টিচারদের চামচা, ভালো ভাব দেখায় সবার সামনে, নিশ্চয়ই ভিতরে কিছু একটা আছে। এত সাধু সাধু নিয়ে থাকে যেন কিচ্ছুই বোঝে না। একে শায়েস্তা করব আমি। এছাড়া সুমি মেয়েদের সাথে বসে ফারহানকে নিয়ে নানা ধরনের খারাপ কথাবার্তা শোনায়, যা ছিল এক ধরনের মানসিক অত্যাচার। বিভিন্ন মেয়েরা এসে ফারহানকে অপমান করে, তারা তাকে নিয়ে হাসি তামাশা করত, কিন্তু ফারহান এসব সবার উপরে সয়ে গেছে। সে জানতো এরা শুধুমাত্র তাদের মানসিকতার কারণে এমন আচরণ করছে। ও হ্যাঁ, তুমি ফারহানকে জানো না? সে নিজেকে একটু বেশি গুরুত্ব দেয়। কী যে ভাবে নিজেকে, কিন্তু চলাফেরা কি খ্যাত, গর্বের মতো আসে ক্লাসে, কিন্তু ভাব একদম 16 আনা। তারপর প্রফেসরদের সাথে কি ভাব, একে দেখলেই কেমন হাসি পায়। ঠিক বলেছ, ছেলেটার ভাব একটু বেশি আর সবার থেকেই কেমন আলাদা হয়ে থাকে। ভাব দেখে মনে হয় লাট সাহেব, আসলে তো সেই আমাদের পাত্তা পাওয়ার যোগ্যতাই রাখে না। ফারহান এসব শুনে শুধু মাথা নেড়ে দেয়, সে কিচ্ছু বলতো না। তার ভেতরে খুব পরিষ্কার ছিল যে সে এসব নিয়ে ভাবতে চায় না। তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল সে কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে চায় না। তবে আকাশ এসব কিছু দেখে শুনে উত্তেজিত হয়ে ওঠে। সে ফারহানকে বলেছিল, তুই কিছু বলছিস না কেন? এই সুমি আর তার দল যদি জানতো তোর আসল পরিচয়, তো তারা সবকিছু পরিবর্তন করে ফেলতো। তোর তো বাবা বিশাল বিজনেসম্যান, সবকিছু জানলে তো তারা লজ্জায় পালাতে পারবে না। ফারহান কিছুক্ষণ চুপ করে থেকে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, জানিস আমি চাই না তারা এসব জানুক। আমি এখন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই। আমার মনের শান্তি দরকার, আর ওইসব জানলে আমি আর শান্ত থাকতে পারবো না। এটা তাদের নিয়ে না, বরং তাদের মনোভাব নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি তাদের মতো হওয়া চেয়ে নিজের মতো থাকতে চাই।
সময়ের সাথে সাথে আমরা একটা বড় পার্থক্য দেখতে পাই ফারহানের মাঝে। ফারহান আর তার পুরনো জীবন, যা তার অর্থ এবং প্রভাবের সাথে জড়িত ছিল, আর তার এখনকার জীবন, যা মানসিক শান্তি এবং সাদা সিধে থাকা নিয়ে। সে এখন বোঝে জীবনের আসল সুখ শুধুমাত্র অভ্যন্তরীণ শান্তিতে। ফারহান জানতো প্রতিদিন সারাদিন কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাথে থাকলে একদিন তার এই সমস্ত সমালোচনা সব কিছুই হারিয়ে যাবে। সে শুধু নিজের পথে হাঁটতে চায়, কোনো কিছুই তার লক্ষ্য থেকে তাকে সরিয়ে নিতে পারবে না। এভাবে ফারহান নতুন জীবনে চলতে থাকে। তার দিকে যতই আক্রমণ আসুক না কেন, সে কোনোভাবেই তার গতিরোধ করতে দেয় না। একমাত্র তার নিজের বিশ্বাস, তার শিক্ষা এবং আত্মবিশ্বাসী তার জীবনের পরবর্তী অঙ্গীকার তৈরি করবে। সবাই যতই তাকে বিরক্ত করুক, ফারহান কোনো কিছুতেই পাত্তা দেয় না একদম। ফারহান এবং আকাশ দুজনেই নিজেদের জীবনের এক নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য অতি উৎসাহী ছিল কক্সবাজারে ট্যুরে যাওয়া নিয়ে। যদিও তারা পৃথিবী জুড়ে প্রাচুর্য এবং বিলাসিতায় ভরপুর জীবনযাপন করছিল, তবুও তারা এই সাধারণ জীবনের একটা নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী ছিল। ভার্সিটি ট্যুরের বিষয়টা তাদের জন্য যেন একটা নতুন সুযোগ এনে দিল। ফারহানের জন্য একদম প্রোটেকশন ছাড়া এটা প্রথম ট্যুর, একদম শুধু নিজের মতো করে। ট্যুরের ঘোষণা শোনার পর সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল কিভাবে সময় কাটানো যাবে, কোথায় ঘুরতে যেতে হবে, কিভাবে পুরো ট্যুরটা উপভোগ করা হবে। এই সব কিছু নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল। প্রত্যেক ছাত্রছাত্রী নিজেদের পছন্দের জায়গার কথা বলছিল। কেউ সি বিচে যেতে চাইছিল, কেউ চাইছিল পাহাড়ে হাইকিং করতে, আবার কেউ চাইছিল সারা রাত সৈকতে সময় কাটাতে। আমি চাই সি বিচে গিয়ে সারা রাত চাঁদের আলে ঘুরবো। মিন্টু, তুমিও তো জানো আমি ছবি তুলতে বেশ পছন্দ করি। তুমি কি ক্যামেরার দায়িত্ব নিবে? আরে অনেক চিন্তা করিস না, তোর চমৎকার সব ছবি তুলে দেব, তুই শুধু পোজে দাঁড়িয়ে থাকবি। ভালো করে তুলবি, আমার সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। সব ছেলেরা আমার এক একটা ছবি দেখে পাগল হয়ে যাবে। এভাবে সুমি তার বন্ধুদের সঙ্গে মিলে তার স্বপ্নের ট্যুরের পরিকল্পনা শুরু করলো। তবে সে যে সবসময় অন্যদের উপর তার ইচ্ছা চাপিয়ে দেয়, সেটা সবার কাছে স্পষ্ট ছিল। ফারহান আর আকাশ এ ব্যাপারে খুব শান্ত ছিল। তারা জানতো এসব বড় বড় পরিকল্পনা তো কেবল শোনা যায়, বাস্তবে আসলে কি হবে তা তো কেউ জানে না। ট্যুরের দিন চলে আসে। বাসের মধ্যে সবাই জমিয়ে হাস্যরস করছিল, হাসাহাসি, গান, জোকস সবই চলছিল। তবে সুমি আর তার বন্ধুরা তেমন এক্সাইটেড ছিল না। তারা ফারহান এবং আকাশকে বেশ বিরক্ত চোখে দেখছিল। যখন ফারহান আর আকাশ বাসে উঠল, তখন সুমি এবং তার বন্ধুদের চোখে একটা হাসি দেখতে পেল। আর দেখ দেখ, জোকারগুলো আবার এভাবে আমাদের সামনে চলে আসলো, কি অদ্ভুত। ট্যুরটা শুরু হতে না হতেই বিরক্তিকর হয়ে গেল। কোথা থেকে যে এইসব ফালতু পোলাপান আসে, ধুর। ফারহান ও আকাশ পাত্তা দেয় না এসব কথায়। তারা জানতো এমনটা হবে। তারা হাসতে হাসতে নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। বাসের মধ্যে অন্যরকম আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। সবাই একে অপরকে মজা করছিল, গান গাইছিল, আবার কারো কারো মুখে নতুন জোকস ছিল। একবার একজন লোক আরেকজনকে বলছে, বলুন তো ডিম আগে না মুরগি আগে? ভাই কোনটা আগে পরে দিয়ে কি হবে, যাবে তো একই পেটে। সবাই হেসে উঠল। এমন হাসি ঠাট্টায়, গানে, আনন্দে বাসটা একেবারে ভরে গেল। সবাই নিজেদের মতো এনজয় করছিল। তবে সুমি এবং তার গ্রুপ এখনও ফারহান এবং আকাশের দিকে তাচ্ছিল্য ভরে তাকিয়েছিল। তারা একটা বিরক্তি মাখা চেহারা নিজেদের মধ্যে নিয়ে বলা বলি করছিল, এরা তো সত্যি খুব সাধারণ, এদেরকে দেখলেই বিরক্ত লাগা শুরু হয়। এমন করে চলতে থাকে। আস্তে আস্তে বাসটা ঢাকা শহর থেকে বের হয়ে যায়। আস্তে আস্তে চারপাশে সবুজের মেলা শুরু হয়। তার মাঝে তাদের বাস বেশ স্পিডে চলছিল, আর বাসের মধ্যে চলছিল সকলে হই হুল্লোড়। সবাই আজকে মুক্ত, স্বাধীন পাখি। আগামী কয়েকটা দিন তারা ব্যস্ত নগরীর ক্লান্ত জীবনের থেকে মুক্ত। বাস অনেকক্ষণ ধরে চলতে থাকে। এরপর দুপুরে তারা 14 গ্রাম নামের একটা জায়গার একটা হোটেলে এসে পৌঁছায়। সবাই একে একে নামতে থাকে বাস থেকে এবং হোটেলে ঢুকে দুপুরের খাবার খাওয়ার জন্য। সবাই যখন ভেতরে নিজেদের জায়গা বেছে নিচ্ছিল, তখন ফারহান হোটেলের বাইরে বের হয়ে একটা বৃদ্ধ মহিলাকে দেখল। বৃদ্ধা চেহারা দেখে তার অসুস্থতা, দুঃখ, দুর্দশা প্রকাশ পাচ্ছিল। ও বাবা, আমারে কিছু টাকা দিবা? আজকে 2 দিন কিচ্ছু গাইতে পাই না, দোয়া করুন তোমার লাইগা, কিছু টাকা দেও আমারে। ফারহান তার পকেট থেকে কিছু টাকা বের করে তাকে দিয়ে দেয়। বৃদ্ধা প্রথমে অবাক হয়ে তাকিয়েছিল, তারপর সে খুশি হয়ে ফারহানকে ধন্যবাদ জানায়।
ফারহান তখন তাকে ধীরে ধীরে বলল, আপনি এই টাকা দিয়ে খাবার কিনে খাবেন। আপনাকে সাহায্য করতে পেরে একটু ভালো লাগছে। বিশ্বাস করো বাবা, তুমি অনেক সাহায্য করলে আমারে। এই টাকা দিয়া আমি কয়েকটা দিন খাইতে পারবো। এই দুনিয়াতে কেউ নাই আমার, কেউ আমারে সাহায্যও করে না। তুমি বড় ভালা পোলা, আল্লাহ তোমার ভালো করুক। আপনি কাঁদবেন না চাচি, আমি অল্প একটু সাহায্য করেছি, শুধু আমার জন্য দোয়া করবেন। সেই মুহূর্তটা সুমি দূর থেকে দেখে ফারহান কিভাবে বৃদ্ধার সাহায্য করছে। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হুট করে তার কি যেন হলো। যদিও সে সবসময় এমন মানুষকে ছোট লোক বলে গালিগালাজ করে, তবুও হুট করে তার ভেতরটা কেমন যেন হয়ে গেল। ফারহানকে দেখেও তার মনে হলো এই ছেলেটা একটু অদ্ভুতভাবে ভালো। তবে সাথে সাথে সুমি তার নিজের মনে ভাবতে লাগলো, ছোট লোক তো তারা, এসব আবার কি ভাবছে সে? ছোট লোকদের নিয়ে সে কেন ভাবছে? এসব মানুষকে সে তার পায়ের নিচে রাখে। তবে সে বুঝতে পারছিল না কেন এমন সহানুভূতির অনুভূতি তার মনে আসছে। তখন সুমি নিজের ভেতরে প্রবল দ্বিধা অনুভব করছিল। সে দ্রুত তার বন্ধুদের দিকে চলে গেল এবং মজা করতে শুরু করলো। কিন্তু তার মনের এক কোণে ফারহান এবং বৃদ্ধার দৃশ্যটি ক্রমে ঘুরপাক খাচ্ছিল। ফারহান ছেলেটা কি আসলে খুব ভালো? কেন আমি তার দিকে এমনভাবে তাকাচ্ছি বারবার? সুমি নিজেকে একবার প্রশ্ন করেছিল, কিন্তু আবার তাকে মনে হলো এটা তো কিচ্ছু না। এই ছোট লোকের কাছে আমি কেন এত মনোযোগ দিব? সুমি আবার নিজেদের মধ্যে মেতে গেল, তার বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করলো। তবে ফারহানের দিকে বারবার সুমির চোখ চলে যাচ্ছিল। সুমি বুঝতে পারছিল যে তার নিজের মধ্যে কোনো একটা পরিবর্তন আসছে। ফারহান এবং আকাশের মতো সাধারণ, বিনয়ী ও হৃদয়বান মানুষ সম্পর্কে তার ধারণা বদলাচ্ছিল। সে বুঝতে পারছিল যাকে সে ছোট লোক ভাবত, সেই ছেলেটি আসলে কত বড় মন ও হৃদয় নিয়ে বাঁচছে। সুমি একসময় অনুভব করলো যে কাজগুলো সে করে আসছিল তার মধ্যে মিথ্যা অহংকার এবং অভিমান ছিল, কিন্তু ফারহান তার ছোট কাজের মধ্যে মানুষের হৃদয় জয় করছিল। সুমি কি বুঝতে পারল তার আসল অজ্ঞতা? ফারহান কি তাকে সত্যিই কিছু শেখাচ্ছিল? এর উত্তর সে নিজেও জানত না, তবে তার মনে একটা প্রশ্ন ঘুরছিল। ফারহান কি সত্যি সাধারণ তুচ্ছ মানুষ, নাকি এই কাজগুলো তার এক গভীর অনুভূতি প্রকাশ? তাকে সময় সময় আমি আমার বন্ধুরা কত কি বলেছি, তাও কখনো সে ফিরিয়ে আমাকে খারাপ কিছু বলেনি, করেনি। ছেলেটার মাঝে কিছু না একটা আছে। এমন প্রশ্ন সুমি নিজে থেকে করতে শুরু করলো। তবে কি তার ধারণা বদলাচ্ছে? দুপুরের খাবার খেয়ে বাসে উঠে ফারহান একদম চুপ করে জানলা দিয়ে বাহিরে দেখতে থাকে। সে জানালার কাঁচের মধ্য দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিল, তবে তার মন কোথাও অন্য জায়গায়। একটু শান্ত হতে চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই শান্ত হতে পারছিল না। ভেতরে ভেতরে তার হৃদয়ে কিছু অস্থিরতা ছিল, যেন তাকে কিছুতেই স্বস্তি দিচ্ছিল না। ফারহানের চোখে যেন কোনো গভীর বিষণ্ণতা ছিল, কিন্তু সে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ফারহান আজকে হোটেলের বাহিরে সে বৃদ্ধ মহিলাকে দেখে তার মায়ের কথা মনে পড়েছে। মা যখন বেঁচে ছিল তখন কতই আদর করত। তার ছোটবেলায় মা তার জন্য কত কিছু করেছিল। কতক্ষণ সে মাকে দেখতে পেলে দৌড়ে চলে যেত। আজ কত কত বছর সে আর তার মায়ের কাছে যেতে পারে না। তার খুব মন খারাপ হলে সব সময় তার মায়ের আদরের কথা মনে পড়ত। তাকে সে ভীষণ মিস করে। এক সময় মা সবসময় তাকে ভালোবাসা দিত, ছোটোখাটো অযথা হাসি তামাশা করত। আর এখন মা নেই। মা চলে যাওয়ার পর ফারহান তার অভাব অনুভব করে সবসময়। ছোটবেলা এক চমৎকার বিকেল। ফারহান ছোট্ট, মা তাকে খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিলেন। মা হাসি মুখে বলছিলেন, আজকে কি তুই মিষ্টি কিনে খাবি নাকি আমি নিজেই বানিয়ে দিব? ফারহান তার ছোট্ট হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, তোমার হাতে বানানো মিষ্টি সবচেয়ে ভালো। মা ফারহানকে মিষ্টি বানানোর সময় হালকাভাবে হাসলেন আর বললেন, আমার ছেলেও একদম মিষ্টির মতো মিষ্টি। একদিন যখন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল, মা তাকে আঙ্গুল ধরে নিয়ে এসে বলছিলেন, ফারহান, তুমি যা করবে মন দিয়ে করবে, আমরা তোমার পাশে আছি। তুমি যত বড় হবে তত ছোট ছোট জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। সব সময় মানুষকে সম্মান করবে, সবাইকে ভালোবাসবে, নিজেকে হারিয়ে যেতে দিবে না কখনো। এইসব স্মৃতি একে একে মনে পড়তে লাগলো। আর কিছুক্ষণ পর ফারহান চোখের কোণে জল জমা হলো। মায়ের কথা মনে পড়তেই চোখ ভিজে গেল, কিন্তু মা তো আর নেই।
হঠাৎ করে খুব খারাপ লাগলো। কেন মা চলে গেল? কেন এত তাড়াতাড়ি চলে গেল? কেন তাকে এত একা রেখে চলে যেতে হলো? ফারহানের চোখে জল ছিল, কিন্তু সে চোখ মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ তখন পাশের সিটে বসেছিল। ফারহান জানালার বাইরে তাকিয়েছিল। আকাশ তার পাশে বসে চুপচাপ ফারহানকে দেখছিল। সে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বন্ধু, এত চুপচাপ কেন? ফারহান কিছু না বলে তার চোখ মুছতে মুছতে বলল, কিছু না বন্ধু, কিছু হয়নি আমার, এভাবেই চুপ করে আছি। আকাশ একটু সন্দেহ নিয়ে ফারহানকে দেখল, কিন্তু সে কিচ্ছু বলল না। আকাশ জানতো কিছু একটা হয়েছে, তবে সে বাধ্য করেনি। সে জানতো কিছু কথা বলতে চায় না ফারহান, তবে আকাশ জানতো একদিন ফারহান তার মনের কথা বলবে। কিছু সময় পর বাস থামল। কক্সবাজার পৌঁছাতে খুব বেশি সময় ছিল না। ফারহান জানালার কাছের দিকে তাকিয়েছিল। তার মনের মধ্যে বহু অনুভূতি ছিল। কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার মনে এখনও কিছুটা দুঃখ ছিল, কিছুটা ক্লান্তি ছিল। তবে আকাশ বারবার মজার মজার কথা বলে চেয়ারফুল রাখতে চেষ্টা করছিল। কক্সবাজার পৌঁছানো মাত্রই বাসটা দাঁড়ালো। সবাই দ্রুত বাস থেকে নেমে হোটেলে যাচ্ছিল। ফারহান এবং আকাশ হোটেলে চেক ইন করে রুমে যাচ্ছিল। একে একে সবাই রুমে চলে গেল। সুমি তার বন্ধুদের নিয়ে হোটেলে গিয়ে একদম দম্ভের সঙ্গে নিজের রুমে চলে গেল। সে নিজের রুমের দিকে এগিয়ে গিয়ে বড় গলায় বলল, তাহলে আমি একা রুম নিলাম। তোমরা যারা ভেবেছিলে আমি রুম শেয়ার করব কারোর সাথে, তারা বোকা। আমি সব থেকে আলাদা। আমি কারোর সাথে রুম শেয়ার করি না। আমার বাবার অনেক টাকা। সুমি এই কথা বলে একদম দম্ভের সাথে রুমে চলে গেল। সুমি তার রুমে প্রবেশ করতেই তার মুখে যেন এক গর্ব ছিল। সে জানতো সবার কাছে সে সেরা। তবে আকাশ ও ফারহান একে অপরের দিকে তাকালো, কিন্তু তারা কিছু বলল না। সুমি নিজে একা রুম নিয়ে একটু দাম্ভিকতার সাথে অন্যদের দেখালো, তবে তাদের কাছে এটা কিছুই ছিল না। তারা জানতো সুমি এখন এমন কাজ করবেই। এদিকে রাত নেমে এলো। সবার মধ্যে হাসি তামাশা শুরু হয়ে গেল। সবাই মিলে সমুদ্রের পাড়ে গিয়ে আড্ডা দিতে বসে। গিটার বাজানো হচ্ছিল, গান গাওয়া হচ্ছিল, ক্যাম্প ফায়ার জ্বলছিল। সবাই একে অপরকে নিয়ে মজা করছিল। ফারহান কিছুটা দূরে বসেছিল, আকাশ তার পাশে ছিল, কিন্তু ফারহান একদম চুপচাপ। সুমি তার বন্ধুদের সাথে মজা করছিল, তবে তার চোখ বারবার ফারহানের দিকে চলে যাচ্ছিল। তার মনে কিছু একটা হচ্ছিল, তবে সে নিজেকে কোনোভাবে শান্ত রাখার চেষ্টা করছিল। ও কি করেছে? কেন আমি বারবার ফারহানকে দেখে যাচ্ছি? আমি তো তাকে খারাপ বলতাম, কিন্তু কেন আজকে তার দিকে চোখ যাচ্ছে? সুমি নিজের মনেই এসব ভাবছিল। তার মনে কিছু প্রশ্ন উঠছিল, তবে সে নিজের মনের এই প্রশ্নগুলো উপেক্ষা করতে চেয়েছিল। সে দ্রুত তার বন্ধুদের সাথে হাসি তামাশায় ব্যস্ত হয়ে পড়েছিল। এদিকে ফারহান দূরে বসে বসে তার জীবনের নানা দিক নিয়ে ভাবছিল। তার জীবন কি সঠিক পথে চলেছে? সে কি মনের মতো জীবন পাচ্ছে? তার অতীত, তার বর্তমান, তার সমস্ত কিছু মনে আসছিল। আজকে কক্সবাজারে এসে সে আবার অনুভব করছিল কতদিন পর শান্তি পেয়েছে। মনে হচ্ছিল পৃথিবীতে শান্তি টাকার চেয়েও গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি কখনো শান্তি খুঁজি? সবাই শুধু অর্থের লোভেই জীবন কাটায়। ফারহান একদমই এভাবেই ভাবছিল, তবে তার চোখে কিছু ছিল যা আকাশও ধরতে পারেনি। আকাশ তার পাশেই ছিল, কিন্তু ফারহান একদম চুপচাপ ছিল। সে আজ নিজে একা সময় কাটাতে চেয়েছিল। তুই কি ভাবছিস বন্ধু, কিছু বলবি? ফারহান একে একে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। কিছু না আকাশ, আমি ঠিক আছি, টেনশন করিস না রে বন্ধু, তুই মজা কর, আমি একা থাকতে চাই একটু। আকাশ কিছুটা অবাক হয়ে বলল, আমি জানি তোর ভাবার অনেক ব্যাপার আছে, তোর যেটা ভালো লাগে কর, তবে যদি কখনো কিছু বলতে চাস জানিস তো আমি আছি পাশে তোর। তুই আমার অনেক বড় একটা বর্ষার জায়গা আকাশ, তুই না থাকলে আমি কী করতাম জানি না। বন্ধুই তো বন্ধুর পাশে থাকে, এমন করে বলতে হবে না তোকে। এদিকে সবাই হাসি তামাশা, গান, গিটার বাজাচ্ছিল। সবাই প্রাণ খুলে আড্ডা দিচ্ছিল। এর মাঝে ফারহান নিজের জীবনের বিষণ্ণতা নিয়ে ভাবছিল। সুমি, আকাশ, অন্যরা সবাই একসাথে মজা করছিল, কিন্তু ফারহান একটু দূরে দাঁড়িয়ে নিজের ভাবনায় ডুবেছিল। হুট করে ফারহান উঠে দাঁড়ালো এবং আকাশের কাছে গিয়ে বলল, বন্ধু আমি একটু সময় নিতে চাই, একটু হেঁটে আসছি একলা, তুই থাক এখানে। আকাশ মৃদু হাসল এবং বলল, কখনো যদি কিছু দরকার হয় জানিস তো আমি আছি, সাবধানে থাকিস। ফারহান একলা হাঁটতে হাঁটতে তার জীবনের ভাবনাগুলো একটু আরও ভালোভাবে নিতে শুরু করলো। সুমি, আকাশ, অন্যরা সবাই মজা করছিল, কিন্তু ফারহান তার নিজের সব কিছু নিয়ে ভাবতে শুরু করলো।
সে চিন্তা করছে তার জীবনের অনেক কিছুই এখনো সামনে বাকি রয়েছে, তার জন্য সামনে আরও অনেক কিছু ঘটতে চলেছে। এভাবে অনেকটা কাটলো। সাগরের বাতাস, আকাশের তারার নিচে সবাই একে অপরের সাথে সময় কাটালো। তবে ফারহান একাকী দাঁড়িয়েছিল, নিজের জীবনের পথ চলাটা নিয়ে চিন্তা করছিল। কক্সবাজারের হোটেল, রাত 11টা। সবার আড্ডা ধীরে ধীরে কমে আসছে। কেউ কেউ রুমে ফিরছে, কেউ সমুদ্রের দিকে হাঁটছে। সুমির মেজাজ তখন আগের মতো, তবে আজ যেন তার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। চিন্তিতভাবে হোটেলের বারান্দা থেকে সমুদ্রের দিকে তাকিয়ে, এই ছেলেটা ফারহান আসলে ওকে পুরোপুরি বোঝা যাচ্ছে না। কোথা থেকে এলো, কি করে এত শান্ত থাকতে পারে? হঠাৎ সুমির রুমের ভেতরে বিরক্ত লাগতে শুরু করলো। যা হোক, একটু হেঁটে আসি, এভাবে মাথা গরম থাকলে ঘুম হবে না। সুমি হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যায়। চারপাশে অন্ধকার, অনেকেই চলে গেছে। সুমি ধীরে ধীরে বিচের দিকে হাঁটছে। ঠান্ডা বাতাস, নরম বালু, ঢেউয়ের শব্দ, সব কিছু মিলিয়ে শান্ত পরিবেশ। সুমি একা একা হাঁটছে। দূরে 3-4 লোক ঘোরাঘুরি করছিল, তাদের পোশাক, চেহারাতে অপরাধীর গন্ধ। তারা সুমিকে লক্ষ্য করে এগিয়ে আসে। আরে বাহ, এত রাতে ব্রিজে একা একা হাঁটতেছেন ম্যাম? আপু ভয় পাইয়েন না, আমরা শুধু গল্প করব। কি বলছো এসব? দূরে থাকো, আমি চিৎকার করব। আরে আরে এত রাগ, একা এভাবে আসা কি ঠিক হয়েছে? আসেন একটু মজা মস্তি করি। তারা ধীরে ধীরে ঘিরে ধরে সুমিকে। সুমি ভয় পেয়ে যায়। দূরে যাও, না হলে পুলিশে কল দেব আমি। তোমরা জানো না আমার বাবাকে, তোমাদেরকে ধরে প্রচন্ড মারবে। পুলিশ এখানে ঘুমাচ্ছে ম্যাম, তুমি তো একাই আছো এখানে, কাউকে পাবে না তুমি এখানে সুন্দরী। এমন সময় হঠাৎ দূর থেকে এক গলা, ওর কাছ থেকে সরো তোমরা এখনই। হুট করে এক ঝড়ের মতো সেখানে আসে ফারহান। কে রে তুই? বেশি হিরোগিরি দেখাস না। ফারহান কাছে এসে এক ঘুষি মারে গুন্ডাগুলোর মুখে। তারা চমকে উঠে। আরেক দাপ এগুলে দাঁত ভেঙে দিব। আকাশ, তাড়াতাড়ি ফোন দে পুলিশে। আকাশ দৌড়ে এসে ফোনে ডায়াল করতে থাকে। গুন্ডারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। সুমিত তখনও স্তব্ধ, তার হাত কাঁপছে, মুখে ভয় স্পষ্ট। ঠিক আছে, কিছু হয়নি তো তোমার? আমি ভয় পেয়েছিলাম। চোখে পানি চলে আসে। চিন্তা করো না, এখন তুমি নিরাপদ। যদি তুমি না থাকতে? থাকতামই, কারণ তুমি একজন মানুষ। কোনো নারীকে এভাবে দেখলে দাঁড়িয়ে থাকা যায় না। এরপর ফারহান সুমিকে হোটেলের দিকে নিয়ে যায়। তুই ঠিক আছিস ভাই? সুমি, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। আমিও ঠিক আছি আকাশ। আমি বুঝলাম না আসলে এত অহংকার করেছি, অথচ আজ সবচেয়ে বেশি সাহায্য করলো সেই ছেলে যাকে আমি এতটা ঘৃণা করতাম। হোটেলের দরজায় এসে ফারহান থামে। এবার রেস্ট নাও, কাল অনেক প্রোগ্রাম আছে, আর ভয় পেও না। ফারহান? হ্যাঁ। ধন্যবাদ। হোটেল রুমে সুমি একা বসে। তার চোখে আজ নতুন একটা ভাব, অহংকারের জায়গায় কৃতজ্ঞতা। আমি ভুলছিলাম, হয়তো সে সত্যিই আলাদা। ছেলেটাকে এত অপমান করার পরও দরকারি সেই থাকলো আমার পাশে। রাত 11টা। হোটেল রুমে সুমি একা বসে আছে। সুমি জানলার পাশে বসে সমুদ্রের দিকে তাকিয়ে, তার চোখে মুখে চিন্তা আর ছাপ। মনটা অস্থির হয়ে আছে। সে ভাবছে, এই ছেলেটা কি আসলে এমন নির্লিপ্ত, এমন শান্ত, অথচ কি ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে এত নির্ভরতার সাথে আমাকে বাঁচালো। আমি তো এত অহংকারী ছিলাম, সবসময় মানুষকে ছোট করে দেখেছি। আজ সেই ছোট লোক আমার সবচেয়ে বড় রক্ষক হয়ে দাঁড়ালো। এটা আমি কিভাবে মেনে নেব? কিছুদিন আগের ঘটনা। সুমি নিজের বন্ধুদের নিয়ে ফারহানকে অপমান করেছিল। আরে ওই ফারহান তো মনে হয় একেবারে গরিব ঘরের ছেলে। ওর প্যান্ট তো দেখি সেলাই করা। আর তার পাশে ওই আকাশ তো যেন কাজের ছেলে। খিরে, ওদের দেখে মনে হয় ঝাড়ুদারের গ্রুপ। বর্তমানে ফিরে আসে। আমি ভুলছিলাম, মানুষকে দেখে বিচার করা যায় না, অন্তত ফারহানকে নয়। সে অনেক উচ্চমানের মানুষ। পরের দিন সকালবেলা ফারহান, আকাশ, পলাশ, অর্ক সকালে হোটেলের ডাইনিংয়ে নাস্তা করছে। আকাশ বারবার ফারহানের দিকে তাকাচ্ছে। কিরে, কাল রাতে কিছু বললি না আমাকে? তোর কি কিছু হলো? না রে, কিছু না। মেয়েটা ভয় পেয়েছিল, তাকে সান্ত্বনা দিলাম। এটাই তো মানুষ হিসেবে দায়িত্ব। তুই এমন কেন রে?
যদি আমি হতাম তাহলে মেয়েটাকে পরে কয়েকটা কথা শুনিয়ে দিতাম। এত অপমান করেছে তারপরেও তুমি তাকে ঠিক বাঁচালি? আরে না রে আকাশ, আমরা এখানে এসেছি সাধারণ জীবন কাটাতে, মানুষের মতো মানুষ হতে। সুপারস্টার হয়ে